আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা বি সি ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে তোমরা রিটেনের যে প্রিপারেশন নিবে, অর্থাৎ তোমাদের যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গাণিতিক বুদ্ধিমত্তার রিটেনের প্রিপারেশন নিচ্ছ, সি ইউনিটের কিছু গ্রুপের সাবজেক্ট রয়েছে, সেগুলো আমি পড়াচ্ছি না যেহেতু সেইগুলো নিয়ে আমি কথা বলবো না। এই যে বাংলা, ইংরেজি, জিকে এবং গাণিতিক বুদ্ধিমত্তার যে রিটেন অংশ রয়েছে, তোমাদের প্রশ্নটা এরকম যে কয়টা প্রশ্ন আসবে রিটেনের মধ্যে এবং প্রশ্নগুলোর ধরন কেমন। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমার বোর্ডে খুব কাজ কম, জাস্ট আমার কথাগুলো আজকে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। আজকের এই ভিডিওটা তোমার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। হয়তো তুমি ভুলভাবে তোমার রিটেনের প্রিপারেশনটা নিচ্ছ, আজকে এই কথাগুলো শোনার পর তোমার রিটেনের যেই ধারণাটা ছিল সেটা একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো দেখো আজকে আমরা প্রথমেই বাংলা, তারপরে ইংরেজি, তারপরে জিকে, তারপরে গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু যদি লম্বা হয় ধৈর্য ধরে দেখার চেষ্টা করবে, এটা তোমার ফল দেবে পরীক্ষার হলে। ঠিক আছে, তো আচ্ছা দেখো, প্রথমেই আলোচনা করব বাংলা নিয়ে। বাংলা অংশ প্রত্যেকটা ইউনিটের জন্য, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটের বাংলার প্রশ্নগুলো কেমন আসে। দেখো, আমি যখন তোমাদের সার্কুলার দিচ্ছিল সেই সময় আমি রিটেন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, তার মধ্যে আমি বাংলাটা ইনক্লুড করেছিলাম এবং তখন জাস্ট আমি তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা এবং ইংরেজির ক্লাসগুলো নিচ্ছিলাম। তোমরা অনেক অনুরোধ করেছো, তারপরে জিকে নেওয়া শুরু করেছি এবং বাংলাটাও নেওয়া শুরু করেছি। যাই হোক, দেখো এই যে বাংলার প্রশ্নগুলো কেমন আসে। আমরা জানি বাংলা রিটেনের জন্য প্রত্যেকটা সাবজেক্ট রিটেনের জন্য আমাদের নির্ধারণ করা হয়েছে 16 মার্ক। ঠিক আছে, আর 8 মার্ক হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য। এখন এই 16 মার্কের প্রশ্ন কেমন আসে, কয়টা আসে, আমাদের বুঝতে হবে যে বাংলা সাবজেক্টটাকে আগে বুঝতে হবে। বাংলা সাবজেক্টের প্রশ্নগুলো কেমন হয়। প্রশ্নগুলো দুই ক্যাটাগরির হতে পারে। একটা হচ্ছে ইনফরমেটিভ, আর একটা হচ্ছে এক্সপ্লানেশন টাইপের। এক্সপ্লানেশন কিরকম? আচ্ছা, তোমরা যে এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিয়েছ, তোমাদের সৃজনশীল ছিল, সৃজনশীলের খ নাম্বার প্রশ্নটা যেরকম ছিল সেটা হচ্ছে তোমার এই যে এক্সপ্লানেশন টাইপের যে প্রশ্নটা, সেইটা তোমাকে উদাহরণস্বরূপ আমরা যদি বলি, জাস্ট উদাহরণ হিসেবে ধরবা। অপরিচিতা গল্পে তুমি এখানে খ নাম্বার প্রশ্নের একটা প্রশ্ন জাস্ট তুমি যদি মনে করো যে খ নাম্বার প্রশ্নে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি বুঝাতে চেয়েছেন? কি বোঝাতে চেয়েছেন? কি বোঝাতে চেয়েছেন? খ নম্বরের প্রশ্ন এরকম পাও না? খ নম্বরের প্রশ্ন এরকম হয়ে থাকে। তো এইখানে কিন্তু কোনো নির্দিষ্ট বাধা ধরা নেই যে তুমি কোন ইনফরমেশনটা যুক্ত করবে, কোন ইনফরমেশনটা যুক্ত করবে না। এখানে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার জ্ঞান অনুযায়ী তুমি এখানে তোমার জ্ঞানের প্রতিফলন ঘটাতে পারবে। ঠিক আছে, তো এখানে খ নাম্বার প্রশ্নটার উত্তর যেরকম হয়, বাংলাতে এই এক্সপ্লানেশন টাইপের প্রশ্নগুলো সেই রকমই হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই? যদি না বুঝতে পারো অবশ্যই ফেসবুক পেজের ইনবক্সে বলবে, আমি বিস্তারিত তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমরা কমেন্টেও জানাতে পারো। ঠিক আছে, যদিও কমেন্টের উত্তরগুলো দিতে খুব কষ্ট হয়ে যায় আমার। তারপরে দেখো এখানে ইনফরমেটিভ প্রশ্নগুলো কেমন এসে থাকে। ইনফরমেটিভ প্রশ্ন এইখানে জাস্ট ওই অপরিচিতা গল্পের আমি উদাহরণ হিসেবে তোমাকে যদি বলি যে এই যে বাংলায় প্রশ্নগুলো ইনফরমেটিভ প্রশ্ন কিভাবে আসে। প্রশ্ন দুইভাবে আসতে পারে, আমি বললাম যে একটা হচ্ছে ইনফরমেটিভ,
একটা হচ্ছে এক্সপ্লানেশন টাইপের প্রশ্ন, একটা হচ্ছে ব্যাখ্যামূলক, একটা হচ্ছে তথ্যমূলক। এখন ইনফরমেটিভ প্রশ্নগুলো জাস্ট আমি একটা প্রশ্ন যদি ধরি যে অপরিচিতা গল্পের চরিত্রগুলো পরিচয় দাও, চরিত্রগুলোর পরিচয় দাও, এটা কি তুমি বানিয়ে লিখতে পারবে? মোটেও না। এটা তুমি কিভাবে লিখবে? জাস্ট অপরিচিতা গল্পের মধ্যে যেই চরিত্রগুলো রয়েছে তার পরিচয়গুলো তুমি দিতে পারবে। ঠিক আছে, মনে করো প্রথমে তুমি দিলা, প্রথমে যেই আমাদের নায়িকা তার পরিচয়টা দিয়ে দিলা, তারপরে নায়ক তার পরিচয়টা দিয়ে দিলা, তারপরে তার মামা, তার বাবা, ঠিক আছে, এদের পরিচয়টা তুমি তুমি দিয়ে দিলা। এটা কিন্তু তুমি বানিয়ে লিখতে পারবে না। এখানে অপরিচিতার নায়কের নাম কিন্তু তোমার 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 নায়কের নাম তুমি দিতে পারবে না। ঠিক আছে, যদি তুমি মেয়ে হও, তোমার যে নায়ক রয়েছে তার নাম কিন্তু এখানে তুমি দিতে পারবে না। আবার তুমি যদি ছেলে হয়ে থাকো, তোমার নায়িকার নাম কিন্তু তুমি দিতে পারবে না। ঠিক আছে, তো এইখানে তোমার চরিত্র কোনো তুমি বানিয়ে লিখতে পারবে না। এটা জাস্ট ইনফরমেশন তুমি শেয়ার করলে। ঠিক আছে, আবার তুমি এখানে বিনু দাদা আরো কে কে জানি আছে, তো সেইগুলো কিন্তু তুমি এইখানে ইনক্লুড করতে পারবে না। জাস্ট তোমার যেইটা ইনফরমেশন সেইটাই তুমি এখানে দিতে পারবে। ঠিক আছে, এই গেল হচ্ছে বাংলার প্রশ্নের ধরন। এখানে তোমায় কতটুকু লিখতে হবে, আরেকটা প্রশ্ন হচ্ছে কতটুকু লিখতে হবে। জাস্ট এগুলোর প্রশ্নের মান, তো এখানে যদি 16টা প্রশ্ন থাকে, 16টা মার্ক থাকে, 4টা যদি প্রশ্ন থাকে, তাহলে কয়টা হয়? 4 গুণন 4, 4টা প্রশ্ন থাকলে 4 মার্ক করে হলে 16 মার্ক হবে। ঠিক আছে, আর তোমার এমসিকিউ তো 8 থাকলো, তাহলে কয়টা হবে? 24। 3টা সাবজেক্টে 24 করে ধরলে 72 মার্ক, আর বাকিটা জিপিএ থেকে নেওয়া হয়। এইভাবে তো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন হয়েছে। ঠিক আছে, তো এই 4 মার্কের জন্য তুমি কতটুকু লিখবে? 4 মার্কের জন্য কতটুকু লিখবে? এই যে এখানে চরিত্রগুলোর পরিচয় দাও, এই যে ইনফরমেটিভটা আগে দেখি, যে চরিত্রগুলোর পরিচয় দাও, এটা যদি আসে তখন তুমি কতটুকু লিখবে? চরিত্রগুলোর পরিচয়, জাস্ট চরিত্রগুলোর নাম, এই যে একটা চরিত্র ক নাম্বার, খ নাম্বার, একটা চরিত্র গ নাম্বার, একটা চরিত্র, জাস্ট নামটা লিখবা, তারপরে এক লাইনের মধ্যে একটা পরিচয় দিয়ে দিলা, নামটা লিখলা, নায়কের নামটা লিখলা, একটা পরিচয় দিয়ে দিলা, নায়িকার নামটা লিখলা, একটা পরিচয় দিয়ে দিলা। ঠিক আছে, এখানে চরিত্রগুলোর নাম লিখবে, পরিচয় দেওয়া। আবার তোমাকে এইভাবেও বলতে পারে যে গুরুত্বপূর্ণ 5টি চরিত্রের বর্ণনা দাও, পরিচয় দাও, 5টি চরিত্রের পরিচয় দাও, অথবা শুধু বলতে পারে যে 5টি চরিত্রের পরিচয় দাও, অথবা গুরুত্বপূর্ণ বা মেইন যেই 5টা চরিত্র রয়েছে সেই 5টা চরিত্রের পরিচয় দাও। এইভাবে ইনফরমেটিভ প্রশ্ন হতে পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের প্রশ্ন, যে তোমার এইখানে আসতে পারে, এই যে খ নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে এক্সপ্লানেশন, সেইগুলো আসতে পারে। তোমরা ঢাবির জন্য যে প্রিপারেশন নিয়েছিলে, এইভাবেই কিন্তু তোমাদের এইখানে প্রিপারেশন নিতে পারো। এইখানে যে এক্সপ্লানেশন টাইপের প্রশ্নগুলো, এই খ নাম্বারের প্রশ্নগুলো এইখানে এসে পড়ে। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে বুঝতে পারছো? এগুলোর জন্য কতটুকু লিখতে হবে? এগুলোর জন্য তোমার ওই 3টা বা 4টা অথবা 5টা, 3টা থেকে 3টা 4টা অথবা 5টা সেন্টেন্স লিখতে হবে। আমি লাইনের কথা কিন্তু বলছি না, সেন্টেন্সের কথা বলছি। একটা সেন্টেন্স তুমি 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 10 লাইন পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, তো সেন্টেন্স আকারে তোমাকে হিসাব করতে হবে যে 3টা অথবা 4টা অথবা 5টা সেন্টেন্সে তোমাকে উত্তর করতে হবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের বাংলা। এখন আমরা দেখব হচ্ছে ইংরেজি প্রশ্ন। আচ্ছা, ইংরেজির জন্য খুব বেশি আমার এখানে আলোচনা করা লাগবে না, কারণ ইংরেজির যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। কোথায় পাবে তোমরা? ইংরেজি রিটেনের জন্য যে টপিক আমি দিয়েছি তোমাদের, সেই টপিক কিন্তু অনেকেই টপিকগুলো দেখে পড়াশোনা করছে। তোমরা করছো কিনা আমি জানি না। তোমরা আমার ওই ভিডিওটা যদি দেখে থাকো, কোথায় পাবে? আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে যাওয়ার পরে সেখানে দেখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি প্রিপারেশন। ঠিক আছে, ইংরেজি এরকমই একটা প্লেলিস্ট আছে। সেইখানে গেলে তোমরা যে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় BCD ইউনিটের ইংরেজি টপিকস, রিটেন টপিকস এই নামে একটা ভিডিও আছে। সেই ভিডিওটা তোমরা সার্চ করলে, ইউটিউবে সার্চ করলেও পাবে, আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেও তোমরা পাবে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশের যে টপিকগুলো রয়েছিল তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ছিল, এক্সপ্লানেশন। তারপরে কি ছিল, চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি কি রয়েছে, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমার সেন্টেন্সগুলোর মধ্যে পরিবর্তন, পজিটিভ, এর মধ্যে ডিগ্রি রয়েছে, তারপর এর মধ্যে ভয়েস চেঞ্জ রয়েছে, এর মধ্যে হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ, এটাকে জাস্ট চেঞ্জিং সেন্টেন্স হিসেবে ধরা হয়। তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটাও আসতে পারে, ঠিক আছে। এগুলো জাস্ট তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, সেই সেন্টেন্সটা তোমাকে জাস্ট রূপান্তর করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে কি ছিল, সামারি, তারপর হচ্ছে থিম রাইটিং। এই যে এইগুলো মেইন যে কয়েকটা টপিক রয়েছে, এইগুলো না আরও রয়েছে, আমার জাস্ট এখন খেয়াল আসছে না। তোমরা ওই ভিডিওর মধ্যে গেলেই তোমরা অনেক কিছু পাবে, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে ইংরেজির টপিক, এবং এই টপিকগুলোর উপর কিন্তু আলাদা আলাদাভাবে আমি ক্লাস নিয়েছি। তোমরা ওই যে ভিডিওর কথা বললাম, যে প্লেলিস্টের কথা বললাম, সেই প্লেলিস্টে গিয়ে আমার কপালটা খারাপ কিভাবে, যে তোমাদেরকে যেই প্রিপারেশনের জন্য আমি তোমাদের সাথে আসি, এই সময়টাতেই আমার যত অসুস্থতা সব আমার উপরে ভর করেছে, যার কারণে কিন্তু এই ক্লাসগুলো নিতে পারি না। কারণটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম না, তারপরেও বলতে হচ্ছে। ইউনিটের পরীক্ষা গেল কিছুদিন আগে, সেইখানে আমি ভাবছিলাম যে ক্যাম্পাসে গিয়ে তাদের জন্য আমি সাহায্য করার চেষ্টা করব, কিন্তু সেটাও আমি পারিনি এই অসুস্থতার কারণে, ঠিক আছে। যাই হোক, দেখো যে সেই প্লেলিস্টে গেলে তোমরা আমার চ্যানেলের মধ্যে যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের মধ্যে ইংরেজির যে প্রিপারেশন নেওয়াচ্ছি আমি তোমাদের, সেইখানে তোমরা গেলে আমি ইংলিশ রিটেনের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম, সেগুলো দেখলেই তোমাদের ইনাফ রিটেনের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আমরা আমাদের যে মেইন আকাঙ্ক্ষিত যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে জিকে, সাধারণ জ্ঞান যে আমাদের রিটেন রয়েছে, এর উপরে কিন্তু আমি ধারাবাহিক ক্লাস নিব ইনশাল্লাহ। আজকে হোক কালকে হোক তোমরা ভিডিও পেয়ে যাবে, আজকে অথবা কালকের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে এই জিকে রিটেন সম্পর্কে তোমরা ভিডিও পাবে, সাজেশন পাবে, বিস্তারিত আলোচনা পাবে। মানে জিকে রিটেন নিয়ে তোমাদের এখন সম্পূর্ণ সময়টা আমি জিকে রিটেন নিয়ে এবং গাণিতিক বুদ্ধিমত্তায় দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তোমরা যারা মেন্টাল এবিলিটির বই নিয়েছো তারা কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে আর কোনো প্যারা নেই। আবার আমার ক্লাসগুলো যারা করেছো তাদেরও কিন্তু আর কোনো প্যারা নেই। সো আমি এই জিকে রিটেন নিয়ে এখন তোমাদের ফোকাস করার চেষ্টা করছি, কারণ হচ্ছে তোমাদের আর আছেই কয়দিন, ঠিক আছে। এই কয়েকদিন আমি তোমাদের জিকে রিটেন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, তোমরা যদি দোয়া করো। দেখো, জিকে রিটেনের প্রশ্নগুলো ওই ধাঁচের হয়ে থাকে। কিরকম একটা হচ্ছে তথ্যমূলক, আরেকটা হচ্ছে ব্যাখ্যামূলক। একটা হচ্ছে কি তথ্যমূলক, আর একটা ব্যাখ্যামূলক। এখন তুমি বুঝতেছো না কোনটা কিভাবে উত্তর আমরা করব, কোন ধরনের প্রশ্নের উত্তর কিভাবে আমাদের করতে হবে। কারণ জিকে রিটেন, দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় জিকে রিটেন নামের কোনো অপশন নাই, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই প্রথম জিকে রিটেন, এর আগেও যখন নিজস্ব পদ্ধতিতে ভর্তি তাদের কার্যক্রম চলতো, সেই সময় কিন্তু জিকে রিটেন ছিল। একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিকে রিটেন এনেছে। এটা তোমাদের জন্য, তোমরা এখন ভাবতেছো যে এই জগন্নাথ আমাদের জন্য কি করলো, আমাদের এই যে এত প্যারা আমরা নিচ্ছি। দিন শেষে দেখবে যে তোমরা যদি যোগ্য হয়ে থাকো, তখনই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাকে চান্স
পাওয়ার জন্য চান্স পেয়ে তুমি সেখানে ভর্তি হতে পারবে। কারণ এই জিকে রিটেন সবাই লিখতে পারে না, যারা যোগ্য তারাই লিখতে পারে। তুমি যদি যোগ্য হতে চাও তোমাকে এই কয়দিনে তুমি যোগ্য হতে পারো, ঠিক আছে? আমাকে তোমরা অনেকেই বলছিলে ভাইয়া একটা কোর্স চালু করেন, একটা কোর্স চালু করেন। দরকার নেই ভাই, আমি তোমাদের জন্য ফ্রিতে যা কিছু দরকার আমি দেওয়ার চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য ততটুকু আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, তথ্যমূলক ব্যাখ্যামূলক, এই যে এখানে তথ্যমূলক প্রশ্নগুলো কীরকম হয়ে থাকে, আমি মনে করো সাপোজ এটা কিন্তু আমি প্রশ্ন বলছি না, আমি জাস্ট তোমাকে এটুকু দিতে যাচ্ছি যে তথ্যমূলক প্রশ্নগুলো এরকম যে জাতিসংঘের, আচ্ছা আমি না লিখি, আমি জাস্ট এখানে লিখতেছি, বলতেছি শোনো, যে জাতিসংঘের সাধারণ পরিষদের 5টি কাজ লেখো, অথবা পরিষদ রয়েছে সেই পরিষদের নাম কয়টা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো এই কয়েকটা নাম যদি তোমাকে বলে, আবার তোমাকে যদি বলে যে এইচডিজি বা এমডিজি, এইচডিজি অথবা এমডিজির 5টি কাজ লেখো, 5টি কাজ লেখো বা লক্ষ্যমাত্রা লেখো, কাজ অথবা লক্ষ্যমাত্রা লেখো 5টি। তখন কিন্তু তুমি নিজের বানিয়ে কিন্তু দিতে পারবে না, যে ইনফরমেশনটা তোমার মনে আছে, যে ইনফরমেশন তুমি জানো এক্স্যাক্টলি এটাই দিতে হবে, ঠিক আছে? 5টা কাজ লিখতে খুব বেশি সময় লাগবে না, এবং হচ্ছে তোমার খুব বেশি পরিমাণে লিখতে হবে না, কারণ এখানে তুমি ব্যাখ্যা দিচ্ছ না। আরেকটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন, এগুলো নিয়ে আমি বিস্তারিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। তুমি দেখো ব্যাখ্যামূলক প্রশ্নগুলো কেমন হয়ে থাকে। তোমাকে বলতে পারে 24-এর অভ্যুত্থানের গুরুত্ব লেখো। আমার লেখা প্রচুর খারাপ রে। 24-এর অভ্যুত্থানের গুরুত্ব লেখো। এই প্রশ্নটা তুমি কিন্তু ব্যাখ্যামূলক, এইখানে তুমি কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে এই তথ্যটা তোমাকে ইনক্লুড করতে হবে, এই তথ্যটা দিতে হবে, ঠিক আছে? তো তুমি কিন্তু জাস্ট এটা ব্যাখ্যামূলক একটা প্রশ্ন হিসেবে তুমি লিখতে পারো, তোমার মনে যা আছে তাই নিয়ে তুমি লিখতে পারো, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের জিকে। এর উপরে ইনশাল্লাহ পরবর্তীতে কাল পরশু পরীক্ষার আগ পর্যন্ত আমি জিকে রিটেন সম্পর্কে যা কিছু আছে সব কিছু কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করছি, আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এই ক্লাসগুলোর অপেক্ষা তোমরা করবে ইনশাল্লাহ, আমি তোমাদের সাথে থাকবো। এরপরে দেখো গাণিতিক বুদ্ধিমত্তার যে রিটেন রয়েছে লিখিত, সেই প্রশ্নগুলো কেমন কেমন হয়। প্রথমে নবম দশম শ্রেণীর যে বই, নবম দশম শ্রেণীর ম্যাথ, আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি। নবম দশম শ্রেণীর ম্যাথ বলতে তোমরা কোনটাকে বুঝছো? আচ্ছা, কয়েকটা ধারা আছে। কোন ধারা? ওই অধ্যায় ভিত্তিক সমান্তর গুণোত্তর ধারা, এটা কিন্তু না। ধারাটা কি? নবম দশম শ্রেণীর আমরা যদি ম্যাথমেটিক্স চিন্তা করি, ম্যাথমেটিক্সের মধ্যে আমাদের কয়েকটা পাটিগণিত আছে, বীজগণিত আছে, ত্রিকোণমিতি আছে, জ্যামিতি আছে, পরিসংখ্যান আছে, ঠিক আছে? তো এখন এই যে পাটিগণিতের মধ্যে বেসিক যে রুলসগুলো রয়েছে, সংখ্যা পদ্ধতির ধারণা বা সংখ্যার ধারণা, এই প্রথম অধ্যায়ে আমরা কিন্তু একেবারে গুরুত্বহীন আলোচনা করি, যে এই অধ্যায়টা একেবারে গুরুত্বহীন। আমরা এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে উত্তর করার চেষ্টা করিই না। এখন তোমাদের এই যে নবম দশম শ্রেণীর বই, এইখান থেকে এই পাটিগণিত অংশ থেকে তোমার লাভ ক্ষতি রয়েছে, লাভ ক্ষতির অঙ্কগুলো তোমরা এখানে পেতে পারো। জাস্ট তোমার কত পার্সেন্ট এই শর্টকাট যে প্রশ্নগুলো রয়েছে, ক নাম্বার খ নাম্বারের প্রশ্নগুলো, 3টা আসে, ক নাম্বারের প্রশ্নগুলো রয়েছে, সেইগুলো তোমার এখানে আসতে পারে। এরপরে বীজগণিতের যে দেখবা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন 2019-এর আগে যখন লিখিত পরীক্ষা হতো, সেই লিখিত পরীক্ষাগুলোতে কিন্তু এই নবম দশম শ্রেণীর যেই রয়েছে
বেসিক যে আলোচনাগুলো রয়েছে সেইগুলো থেকে প্রশ্ন এসেছিল। আমি প্রশ্ন সলভ করানোর চেষ্টা করেছি, সেইখানে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে কোথায় থেকে ম্যাথমেটিক্স প্রশ্নগুলো আসে। ঠিক আছে, সেইখানে এই যে বীজগণিতের যে জেনারেল যে রুলসগুলো রয়েছে সেই রুলসের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলো আসে। আবার ত্রিকোণমিতির সাইন কস থিটা কস থিটা এইগুলোর উপর যে সাধারণ যে রুলসগুলো রয়েছে, বেসিক যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলোর উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন আসে। তারপরে আরও যে রয়েছে তোমার জ্যামিতির তো আমি দেখালাম সেদিন যে তোমার কোন ভিত্তিক প্রশ্নগুলো এসে থাকে, যে গাণিতিক বুদ্ধিমত্তার আরও যে বিষয়গুলো রয়েছে, যে এখন 11:20 বাজে, ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যেকার কোণ তুমি নির্ণয় করো। তো এই যে কোণ নির্ণয় করার বিষয়গুলো, তারপরে কোণের বিষয়গুলো, সেগুলো কিন্তু জ্যামিতির একটা অংশ। তো সেইগুলো কিন্তু এই নবম দশম শ্রেণীর বই থেকেই বেসিক্যালি এসে থাকে। এরপরে যেই জায়গাগুলো থেকে গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্নগুলো এসে থাকে সেইগুলো হচ্ছে তোমার এই যে মেন্টাল এবিলিটি, যেটাকে বলি আইকিউ, এই আইকিউ থেকে প্রশ্নগুলো রিটেন এসে থাকে। যেমন আমি যে তোমাদের এমসিকিউ ক্লাসগুলো করিয়েছি, এমসিকিউ এর জন্য ম্যারাথন ক্লাস নামের যেই থাম্বনেল রয়েছে সেখানে গেলে তোমরা দেখবে। তো সেইখানে কিন্তু আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি যে রিটেনের মধ্যে কি কি আসে। এমসিকিউ এর মধ্যে যেগুলো আসে রিটেনের মধ্যে সেইগুলোই আসার সম্ভাবনা থাকে, কারণ এই রিটেনের প্রশ্নগুলো এসে থাকে ওই ধাঁচের। জাস্ট তুমি একটা এই যে এরকম একটা ছক থাকে, এরকম একটা ছক থাকে, ছকের মধ্যে তোমার সংখ্যা দেওয়া থাকে, এইখানে একটা সংখ্যা, এখানে আর একটা সংখ্যা, এখানে আর একটা সংখ্যা। এখন এইখানে হচ্ছে বড় সংখ্যা কয়েকটা দেওয়া থাকে, ঠিক আছে, এখানে ফাঁকা, যে কোনো একটা ফাঁকা থাকে, ছোট সংখ্যা ছোট সংখ্যা ছোট সংখ্যা ছোট সংখ্যা দেওয়া থাকে, এইখানেও ছোট সংখ্যা, এইখানেও ছোট সংখ্যা, জাস্ট এইখানে একটা ফাঁকা ঘর দেওয়া থাকে। তখন এইগুলো থেকে মিলিয়ে বড় সংখ্যা মিলাতে হয়, এগুলো থেকে মিলিয়ে বড় সংখ্যা মিলাতে হয়, এগুলো থেকেও তখন মিলিয়ে বড় সংখ্যা মিলাতে হবে। এই যে কিছু হিন্টস দেওয়া থাকবে, কিছু ক্লু দেওয়া থাকবে, এর উপর ভিত্তি করে তোমার এই শূন্য স্থান পূরণ করতে হবে। এগুলো হচ্ছে তোমার রিটেন, এগুলো তোমার ছকে কেউ তুমি ওইখানে যদি বলে যে এটা রিটেন, তাহলে তখন তোমাকে এই ছকটা সহ পরীক্ষার খাতায় উঠিয়ে তখন তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, এই যে রিটেনের যে ধারণা এইরকমই গাণিতিক বুদ্ধিমত্তার রিটেন যেগুলো তোমরা চাকরির পরীক্ষার প্রশ্ন ব্যাংক যদি নিয়ে থাকো, সেখানে কিন্তু আইকিউ বা গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্ন ব্যাংকে তোমরা দেখবে রিটেনের ক্ষেত্রে এই প্রশ্নগুলোই এসে থাকে। তবে রিটেনের জন্য বেশ জোর দিতে হবে নবম দশম শ্রেণীর যেই বই রয়েছে সেখানে যে বেসিক রুলসগুলো রয়েছে সেগুলোর উপরে। আজকের ভিডিওটা আর লম্বা করব না, তোমাদের এর পরবর্তী ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। জিকে রিটেন, গাণিতিক বুদ্ধিমত্তা রিটেন, ইংরেজির রিটেন, বাংলা রিটেন, এইগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে ক্লাস দিব ইনশাল্লাহ। তোমরা যদি দোয়া করো আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে তোমাদের জন্য কিন্তু আরও বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যার মধ্য দিয়ে তোমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফুল একটা প্রিপারেশন, ফুল একটা সাজেশন তোমরা নিয়ে পরীক্ষার হল পর্যন্ত আসতে পারবে ইনশাল্লাহ। এবং পরীক্ষার দিন তোমাদের যথেষ্ট সার্ভ করার চেষ্টা করব আমি ক্যাম্পাসে উপস্থিত থেকে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করব নেক্সট কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।